স্বাগত জানাচ্ছি এসএডবি আয়োজিত রেনেটা পিএলসি নিবেদিত থাইরয়েডের সমস্যা ও প্রতিকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। সুস্থ জীবনের জন্য শরীরের প্রতিটি অঙ্গের সুস্থতা প্রয়োজন। আর আমাদের গলায় থাকা ছোট্ট প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্রন্থির যদিও ঠিকমতো কাজ না করে, তবে পুরো শরীরের স্বাভাবিক ছন্দে ওলটপালট হয়ে যেতে পারে। অতিরিক্ত ওজন, ক্লান্তি কিংবা মেজাজের পরিবর্তন, এমন অনেক সমস্যার পেছনেই লুকিয়ে থাকে এই থাইরয়েডের হরমোনের সমস্যা। অথচ সঠিক সময় একটু সচেতনতাই থাকে এই নীরব সমস্যাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের থাইরয়েডের সমস্যা ও প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসএনবির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, এবং আছেন এসএনবির কার্যকরী সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম। স্যার, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি। স্যার, শুরুতেই ইন্দ্রজিৎ স্যার, আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই যে থাইরয়েড সমস্যা নিয়ে কিন্তু অনেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। বর্তমানে আসলে একটু প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে থাইরয়েড রোগের সংখ্যা কি বাড়ছে? অনেক ধন্যবাদ। আমি বলবো যে থাইরয়েড রোগের সংখ্যা যে অনেক বেড়ে যাচ্ছে তা নয়, কিন্তু আগের থেকে আমি বলবো যে সচেতনতা, এই যে আজকে আমরা প্রোগ্রাম করছি ডিবিসি চ্যানেলে, এরকম কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই রোগ যে বাংলাদেশে আছে, এর লক্ষণ কি, এর প্রতিকার কি, এই নিয়ে অনেক আলোচনা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এখন জানে থাইরয়েড ব্যাপারটা কি, এবং একটু সিমটম হলে কিন্তু তারা চেক করতে যায়। যার ফলে যত না বাড়ছে হরমোনের সমস্যা, তার থেকে বেশি সচেতনতা বাড়ছে এবং ডিটেকশন হচ্ছে বেশি। এটা আমি বলবো একটা পজিটিভ দিক, যে অজানা থাইরয়েড কিন্তু চিকিৎসার আওতায় আসছে। এটাকে আমরা পজিটিভ দিক বলেই মনে করব। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে স্যার তো বলছিলেন যে পজিটিভ দিকের কথা, অর্থাৎ থাইরয়েড সমস্যা নিয়ে যে চিন্তার বিষয় ছিল এক সময়টা কিন্তু এখন পরিবর্তন হয়েছে। বর্তমানের প্রেক্ষাপটে যে আক্রান্তের যে ধরনের মধ্যে নারী, পুরুষ বা শিশু, কাদের আসলে এই রোগটা বেশি হচ্ছে, থাইরয়েড সমস্যাটা? ধন্যবাদ। আমি বলবো যে খুব একটা বাস্তবধর্মী প্রশ্নই করেছেন। প্রথম কথা হচ্ছে সবারই হতে পারে, নারী, পুরুষ, শিশু সবারই হতে পারে। কিন্তু যেহেতু এখানে কিছু অটোইমিউন ডিজিজ একটা মূল কারণ থাকে আমাদের, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে, এবং সেক্ষেত্রে আমরা এরকম বলি যে 10:1 মেয়েদের ক্ষেত্রে বেশি হওয়ার সুযোগ থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা ভয় থাকে, এর পাশাপাশি জন্মগত যেটা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমরা বলি, সেটাও একটা বড় কারণ। সো এই হিসেব করলে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু ঝুঁকিটা বেশি থাকে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে বাচ্চাদের কথা যেহেতু এসেছে, অনেক শিশুরাই জন্মগত আসলে থাইরয়েড রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। এতে আসলে শিশুটার ঝুঁকিটা কেমন বাড়ছে? অনেক ধন্যবাদ। একটু আগের প্রশ্ন আমরা আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে এটাও জানার দরকার আসলে বাংলাদেশে বর্তমানে থাইরয়েড রোগীর সংখ্যা কত। সেটা হচ্ছে প্রায় 5 কোটি। 5 কোটি মানে প্রতি 4 জনে একজন অলমোস্ট থাইরয়েডে কিন্তু আক্রান্ত। তো এখন আরেকটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন শিশুদের যে ঝুঁকিটা। জি, অনেক ধন্যবাদ। আসলে শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? আজকের শিশু বড় হয়ে সে কালকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, সাংবাদিক হবে, কবি হবে, সাহিত্যিক হবে। সে কিন্তু দেশকে দিবে, পরিবারকে দিবে, সমাজকে দিবে। কিন্তু এই শিশুটা যদি জন্মগত থাইরয়েডের সমস্যায় ভোগে, তাহলে কিন্তু তার ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে না। সে অনেক চালাক চতুর হওয়া থেকে, জ্ঞানী হওয়া থেকে, বুদ্ধিমান হওয়া থেকে সে কিন্তু হাবাগোবা হয়ে থাকবে। যার ফলে সে কিন্তু সমাজ এবং দেশকে না দিয়ে, যে শিশুটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক হওয়ার কথা ছিল, সে কিন্তু হাবাগোবা হয়ে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে। সুতরাং সে দেশের সম্পদ না হয়ে সে দেশের বোঝা হচ্ছে। আমার মনে হয় এই কথা থেকেই আমার মনে হয় আমার যারা দর্শক আছে তারা বুঝতে পারবেন যে শিশুদের থাইরয়েড চেক করা জন্মের পরেই, 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা শিশু জন্ম হওয়ার পরেই তার বংশে থাইরয়েড থাকুক আর না থাকুক, অবশ্যই এটাকে বলি আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং। বাংলাদেশের যত শিশু জন্ম হবে তার সেই শিশুদের 5 থেকে 10 দিনের মধ্যেই আমরা রিকমেন্ড করি যে থাইরয়েড হরমোন চেক করার জন্য। একবার যদি তার ধরা না পড়ে, তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর সে কিন্তু থাইরয়েড রোগের স্ক্রিনিং করবে। তাহলে কিন্তু আমরা এই শিশুদেরকে বুদ্ধিমান
শিশুতে রূপান্তরিত করতে পারবো এবং বুদ্ধিমান জাতিতে রূপান্তরিত করতে পারবো আমরা বাঙালি জাতিকে। মানে স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে লক্ষণের বিষয়ে অনেকেই দেখা যায় যে ওজন বৃদ্ধি পাচ্ছে, অনেকের আবার ওজন হ্রাস পাচ্ছে, অনেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হচ্ছে, ক্লান্তি অনুভব করছে, এগুলো থাইরয়েড রোগের লক্ষণ কিনা? আসলে এটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা প্রথমে যদি দুটো ভাগে ভাগ করি, আমরা হাইপোথাইরয়েড একটা রোগ আর একটা হচ্ছে হাইপারথাইরয়েড বা থাইরোটক্সিকোসিস, দুটো বিপরীতধর্মী এবং এখানে লক্ষণগুলো অনেকটা ডিফারেন্ট। প্রথমে যদি আমি আসি যে হাইপোথাইরয়েড, যেটা অনেক বেশি আমরা দেখে থাকি, এটাতে সবচেয়ে কমন যে লক্ষণটা আমি বলবো যে নন স্পেসিফিক, একদম যেমন হয়তো বা প্রচণ্ড দুর্বলতা, অবসাদগ্রস্ত, অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, যেটা খুব কমনলি আমরা পাই মেয়েদের ক্ষেত্রে ম্যানোরেজিয়া বলি আমরা, তীব্র মাসিকের রক্তপাত হয় অনেকের ক্ষেত্রে। অনেকের ভিতরে যাদের সিভিয়ার কনস্টিপেশন নিয়ে অনেকে আসেন আমাদের কাছে, অনেকে কিন্তু বন্ধ্যাত্ব নিয়ে আসেন। বন্ধ্যাত্বের একটা বড় কারণ কিন্তু হাইপোথাইরয়েডিজম। আমরা প্রতি 10 জন বন্ধ্যাত্বের একজন কিন্তু দেখা যায় হাইপোথাইরয়েড, যেটা ট্রিটেবল রিভার্সিবল কজ। এরকম হাইপোথাইরয়েডিজম আরও অনেক সমস্যা নেই, নিউরোলজিক্যাল। আসলে আমাদের শরীরের যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো সিস্টেম আছে, সেটা আপনি ব্রেইন বলেন, হার্ট বলেন, ফুসফুস বলেন, জয়েন্টে বলেন, সবগুলোরই কিছু না কিছু সিমটম আছে। এগুলো হাইপোথাইরয়েডে আসতে পারে। এমনও হতে পারে, বিশেষ করে যেটা আপনি বলেন হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রচণ্ড ওজন বেড়ে যাওয়া, সেটাও হাইপোথাইরয়েড খুব কমন একটা জিনিস। ঠিক বিপরীতভাবে যদি আমি সংক্ষেপে বলতে চাই যে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ওজন কমে যায়, বুক ধরফর করে, শরীর অল্পতেই ঘেমে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় চোখটা বড় হয়ে যায়, সামনের দিকে চলে আসে, মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এক্ষেত্রেও বন্ধ্যাত্বের অনেকের বা বিভিন্ন শারীরিক মেলামেশা বা কনজুগাল লাইফেরও অনেকের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রেও আমরা বলি অনেক ক্ষেত্রে হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের হার্ট ফেইলুর নিয়েও রোগী আসতে পারে। হার্টে আমরা বলি অ্যারিদমিয়া নিয়ে, মানে হার্টের রিদম একটু অ্যাবনর্মাল হতে পারে। সো অনেক ধরনের একই কথা, যেটা হচ্ছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এক কথা আমরা বলবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এরই মধ্যে জানতে পারলাম যে থাইরয়েড রোগের আসলে লক্ষণগুলো কী কী ধরনের হতে পারে এবং রোগীদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই লক্ষণগুলো প্রকাশ পেলে। অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে জানতে চাই যে আপনি কিন্তু বলছিলেন যে শিশুদের যখন হচ্ছে জন্মগতভাবে হচ্ছে থাইরয়েডের সমস্যা নিয়ে ভোগেন, অনেক সময় অনেক অভিভাবকে কিন্তু থাইরয়েডের সমস্যায় ভোগেন। তারা কিন্তু চিন্তা করেন যে তার অনাগত সন্তান থাইরয়েডের সমস্যায় ভুগতে পারেন কিনা, থাইরয়েড রোগটি বংশগত কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বংশগত কিনা। প্রথম কথা হচ্ছে কারো বংশে থাক না থাক শিশু কিন্তু থাইরয়েড হতে পারে, জন্মগতভাবে তার থাইরয়েড গ্ল্যান্ড তৈরিই হলো না, এরকম হতে পারে। কিন্তু সুতরাং বংশে থাকলে যে থাইরয়েড চেক করব, বংশে না থাকলে চেক করবো না, এমন কোনো ব্যাপার কিন্তু বলা যাবে না। তবে যদি বংশ কারো থেকে থাকে, স্পেশালি যদি বংশে কোনো মায়ের থেকে থাকে, তাহলে কিন্তু তার মেয়ের হওয়ার সম্ভাবনা থাকে। মেয়েদের যেরকম ডক্টর মাজার সুন্দরভাবে বললেন যে মহিলাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা পুরুষদের থেকে 10 গুণ বেশি। সেক্ষেত্রে একজন মহিলার যদি থাইরয়েড হয়, তার বংশে সাপোজ মায়ের থাইরয়েড হলো, তা তার মেয়ে চেক করতে হবে, তার 2 খালার চেক করতে হবে, তার নানির চেক করতে হবে, কেমন? সেজন্য আমরা এই ফ্যামিলি স্ক্রিনিং করতে বলি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফ্যামিলিতে সবার থাইরয়েডের রোগ, কিন্তু কারোরই ধরা পড়ে না, শুধুমাত্র এই বাচ্চাটা দিয়ে আমরা ধরলাম, কিন্তু আগে যে বাকিদের থাইরয়েডের রোগ হয়ে আছে, সেখান থেকে হার্টের রোগ হয়ে আছে, এটা কিন্তু আইডেন্টিফাই হয় নাই। সেজন্য আমরা বলবো যে কোনো রকম লক্ষণ প্রকাশ পেলেই কিন্তু বংশে থাক আর না থাক শিশুদের থাইরয়েড চেক করতে হবে। আমরা আলোচনায় ফিরবো, সময় হয়েছে একটা বিরতির। নিচ্ছি রেনেটা পিএলসির একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার এসএনবি আয়োজিত রেনেটা পিএলসি নিবেদিত থাইরয়েড সমস্যা ও প্রতিকার অনুষ্ঠানে। আমাদের সাথে আজ কথা বলতে থাইরয়েড সমস্যা প্রতিকার অনুষ্ঠানে এই যে বিষয়টি আছে, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ স্যার এবং আছেন সহকারী অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম। স্যার, বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু আমরা থাইরয়েড নিয়ে আসলে জেনেছি যে এটা বংশগত রোগ এবং লক্ষণগুলো সম্পর্কে আপনারা বলছিলেন। আগামীকাল তো আসলে স্যার যে থাইরয়েড দিবস উদযাপন করা হবে এবং এবারে হচ্ছে বিষয় হচ্ছে খাদ্য এবং থাইরয়েড। খাদ্য তালিকা নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে। জানতে চাই যে স্যার, থাইরয়েড রোগে আক্রান্ত রোগীদের জন্য খাদ্য তালিকায় আসলে কী ধরনের খাবারগুলো থাকা উচিত? প্রথম কথা হচ্ছে যে আমরা সবসময় শুনে এসেছি না যে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য মানুষের শরীর গঠন করে, রোগ প্রতিরোধ করে। এটা কিন্তু একদম মানে অনেক দিন থেকে এইটাই লার্নিং। তো ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে, মানুষ নানা রকম অ্যাবনর্মাল খাবার, যেগুলো ভিডিও দেখে
যে এটা খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটা খেলে প্রেশার ভালো হয়ে যাবে, এটা খেলে মানুষের ওজন কমে যাবে, না খেয়ে থাকলে ভালো হয়, কেমন শুধুমাত্র ডিম খেতে হবে 8টা 10টা করে, ভাত রুটি সব বন্ধ, এই ধরনের ফ্যাশনেবল খাবার খেয়ে অনেক পেশেন্ট অসুস্থ হয়ে যাচ্ছে এবং কিছু না একজন পেশেন্ট মারাও গেছে এই ধরনের খাবার খেয়ে। আমরা বলবো যে সুষম খাদ্য সবসময় শরীর গঠন করে, থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু তাই। সুষম খাদ্যই কিন্তু আমাদের থাইরয়েডের যে সিক্রেশন, থাইরয়েডের কার্যকারিতা, এটাকে কিন্তু ধরে রাখতে সহায়তা। কীভাবে আমি বলি, এবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুষ্টি এবং থাইরয়েড। তো পুষ্টিকর ব্যাপারটা হচ্ছে যে কোন কোন পুষ্টির সাথে আসলে থাইরয়েডের সম্পর্ক আছে। একটা হচ্ছে আয়োডিন, কেমন আয়োডিনযুক্ত যেগুলো খাবার আছে আমাদের, মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে এগুলোতে অনেক আয়োডিন থাকে, সেগুলো আমরা খেতে পারি। তারপরে হচ্ছে যে সেলেনিয়াম, কেমন এটার সাথে কিন্তু থাইরয়েডের যোগাযোগ আছে। এখানে সবজির মধ্যে কিন্তু প্রচুর সেলেনিয়াম থাকে, মাংসের মধ্যে থাকে, মাছের মধ্যে থাকে, এটা খেতে পারি আমরা। ভাইটামিন ডির সাথে থাইরয়েডের যোগাযোগ আছে, কেমন মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট, তার মধ্যে কিন্তু প্রচুর ভাইটামিন ডি থাকে, সেটা আমরা নিতে পারি। ডিম নিতে পারি, ডিমের মধ্যে আছে। তারপর হচ্ছে আয়রন, কেমন আয়রন, মাংসের মধ্যে আয়রন আছে, আমাদের কচু, কলা, কাঁচা কলা, কেমন আনার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সো এই ধরনের আয়রন কন্টেনিং খাবার যদি আমরা খাই, ঠিক আছে, তো এই ধরনের যে খাবারগুলো আমরা বললাম, তো তার মধ্যে কিন্তু প্রচুর হরমোন তৈরি হওয়ার জন্য যা যা দরকার সেগুলো কিন্তু চলে আসছে। কিন্তু আমরা অনেক সময় ফ্যাশনেবল ডায়েট খাওয়ার কারণে দেখা যায় এই জিনিসগুলো আমাদের শরীরে অভাব হয়ে যায়, সেক্ষেত্রে মানুষের থাইরয়েডের রোগ দেখা দেয়। তো আমরা বলবো যে সুষম খাদ্য, সবাইকে বলবো সুষম খাদ্য গ্রহণ করার জন্য, এবং থাইরয়েড হরমোনের যে কার্যকারিতা সেটা যেন ঠিক থাকে, তার জন্য কিন্তু এই ব্যালেন্স ডায়েট খুবই জরুরি। স্যার অসংখ্য ধন্যবাদ। মানে খাদ্য তালিকা আসলে কী কী ধরনের খাবারগুলো থাকার দরকার আপনি বলছিলেন। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই খাদ্য তালিকার মধ্যে অনেক সময় সবজি নিয়ে, বিভিন্ন বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন, এগুলো নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এগুলো থাইরয়েড রোগের প্রাধান্যতা বাড়াচ্ছে। আসলে এই বিষয়টা কতটা যৌক্তিক? এটা আমি এইভাবে শুরু করব যে প্রথম কথা স্যার একটু টাচ করেছেন, যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে অনেক ধরনের মিসকনসেপশন তৈরি হচ্ছে, ওই জিনিসগুলো আগে দূর করে দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে ইন জেনারেল ফুলকপি বাঁধাকপি খেতে পারবে না, বিষয়টা এরকম না। কারণ আমাদের দেশে খাদ্যাভ্যাসে আমরা যেটা করি, এটা ওগুলোর মধ্যে গয়ট্রোজেন থাকে। মেইন বিষয়টা হচ্ছে এক ধরনের গয়ট্রোজেন, যেটা গলগণ্ড বা থাইরয়েড হরমোনটাকে বড় হতে সাহায্য করে। তো যদি কোনো ব্যক্তির গয়টার থাকে, মানে গলগণ্ড থাকে, তার ক্ষেত্রে হয়তো একটা প্রিকশনের বিষয় আছে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্যানিক করার কোনো দরকার নেই। কারণ আমরা যেভাবে খাবারটা খাই, সিদ্ধ করে, ফুল সিদ্ধ করে রান্না করে আমরা খাই, আমাদের যে খাদ্যাভ্যাস, তাতে ওই পয়জনটা ওভাবে থাকেও না। তারপরেও যদি কারো গয়চা থাকে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি বলবো যে ফুলকপি বাঁধাকপি রান্না করার পরে বেটার হচ্ছে অ্যাভয়েড করতে পারেন, অথবা রান্না করার পরে পানিটা ফেলে দেওয়া, এইটা আমার মনে একটা সাজেশন হতে পারে। কিন্তু ইন জেনারেল থাইরয়েড, সব থাইরয়েড পেশেন্ট ফুলকপি খেতে পারবে না, এটা খেতে পারবে না, মানে এইটা একটু মিসকনসেপশন। মানে এই যে ভুল ধারণাটা, এটা আসলে ভাঙা উচিত। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটাই আমি মনে করি সবচেয়ে ভালো, এবং আপনার সেই রোলটাই আজকে প্লে করছেন। আমি এই জন্য মনে হয় আমাদের চিকিৎসকদের পক্ষ থেকেও আপনাদেরকে আলাদাভাবে ধন্যবাদ দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে আয়োডিনযুক্ত লবণ, এখন কিন্তু বাজারে আয়োডিনযুক্ত লবণ পাওয়া যাচ্ছে, তারপরে অনেকেই বলেন যে আমি আয়োডিনযুক্ত লবণ খাচ্ছি, কিন্তু কেন আমার থাইরয়েড রোগটি হয়েছে, এই বিষয়টা জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে একসময় বাংলাদেশে আয়োডিনের অভাব ছিল, এবং আয়োডিনের অভাবের কারণে মানুষের থাইরয়েডের সমস্যা হতো, এবং তার মধ্যে মেজর সমস্যা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং গয়টার, গলা ফুলে যেত। কিন্তু বাংলাদেশ সরকার এবং বেসরকারি সংস্থা তাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু ইউনিভার্সাল আয়োডিনাইজেশন যে প্রোগ্রাম যখন থেকে শুরু হলো বাংলাদেশে 80-র দশকে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের গলার যে গয়টার হওয়ার সম্ভাবনা কিন্তু আস্তে 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 কমে আসছে। আগে যেরকম অনেক বড় বড় গয়টার দেখা যেত, এখন কিন্তু সেরকম দেখা যায় না। তো এখন যেটা হয়েছে, আয়োডিনের সমস্যাজনিত গয়টার কমে যাচ্ছে, কিন্তু অটোইমিউনিটি যাচ্ছে বেড়ে। তো যখন আমাদের আয়োডিনের অভাব ছিল তখন কিন্তু অটোইমিউনিটি সাবমার্জ অবস্থা ছিল, কিন্তু আয়োডিন এখন সাপ্লিমেন্ট হওয়ার কারণে ওটা সারফেসে চলে আসতেছে অটোইমিউনিটি। এবং এখনকার সময় যত থাইরয়েডের রুগী আপনি দেখবেন বেশিরভাগই হচ্ছে অটোইমিউনিটি, মানে আমাদের শরীরে একটা পদার্থ থাকে যেগুলো আমাদের নিজেদের শরীরের এগেনস্টে কাজ করে, অটোইমিউনিটি বলি আমরা। কেমন অটোইমিউনিটি যদি থাইরয়েড গ্ল্যান্ডকে ব্লক করে ফেলে তাহলে হাইপোথাইরয়েডিজম হয়, অটোইমিউনিটি যদি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে তাহলে হাইপার থাইরয়েডিজম হয়। সেজন্য আয়োডিনের অভাব না থাকা সত্ত্বেও থাইরয়েডের রোগ বাড়ছে অথবা ধরা পড়ছে বেশি অটোইমিউনিটির কারণে। সেজন্য আমরা কিন্তু এই যে সুষম খাদ্যাভ্যাস, কেমন এই যে থাইরয়েড পুষ্টির কথা বলা হচ্ছে, এই পুষ্টিকর খাবারের অভাবে কিন্তু আমাদের অটোইমিউনিটি ট্রিগার হয়,
এবং রোগের সংখ্যা বাড়ে। সেজন্য আমরা সবসময় আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, আপনারা যারা দর্শক যারা শুনছেন তারা অবশ্যই আপনারা যেন সুষম খাদ্য গ্রহণ করেন। এবং সুষম খাদ্য কিন্তু থাইরয়েডের রোগ প্রতিরোধ থেকে শুরু করে ইভেন থাইরয়েড ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সুষম খাদ্য ভূমিকা রাখে। একটু আগে আমি আলাপ করছিলাম ডক্টর মাজাহের সাথে যে কেউ যদি যথেষ্ট পরিমাণ আয়োডিনযুক্ত খাবার খায় তার কিন্তু ফলিকুলার ক্যান্সার থাইরয়েডে হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর মোটা যদি কেউ কমিয়ে ফেলে তাহলে কিন্তু প্যাপিলারি ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সুতরাং থাইরয়েডের রোগ থেকে শুরু করে থাইরয়েড ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করার জন্য কিন্তু এই খাদ্যাভ্যাস সুষম খাদ্য এটি কিন্তু অনেক বড় রোল প্লে করছে। শুধু ওষুধের পেছনে দৌড়িয়ে কিন্তু লাভ নাই, আমাদের প্রতিরোধ প্রতিকার কিন্তু প্রকৃতি দিয়ে রেখেছে, আমরা শুধুমাত্র সুষমভাবে সুন্দরভাবে এটা নেয়ার ব্যাপার, আর কিছু নয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে আমরা একদমই সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে আমরা তো চাই আসলে সচেতনতা সৃষ্টি করতে, এবং সচেতনতার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আর এই যে থাইরয়েড নিয়ে আমরা কথা বলছিলাম, এই রোগটির সম্পর্কে সচেতনতার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে আজকে যেমন করছি এরকম অনুষ্ঠান বারবার করা উচিত, যেটা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াতে প্রচারণাগুলো যাওয়া উচিত। এবং আমরা আমাদের অ্যাসিডবির পক্ষ থেকে আপনি হয়তো জানবেন আমাদের মূল মটোটাই হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি। এবং আমরা ফিল্ড পর্যায়ে অন্যান্য চিকিৎসকদের মধ্যেও আমরা যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছি তারা ছাড়াও বাকি যারা ফিজিশিয়ান আছেন তাদের সাথেও আমরা আমাদের গাইডলাইন নিয়ে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি। একই সাথে গ্রামে বলেন শহরে বলেন এই সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করি। এবং আমি একটু যোগ করে রাখি, প্রশ্নটা আসেনি এই জন্য যে থাইরয়েডের মধ্যে একটা মিসকনসেপশন বা সবচেয়ে বড় ভুল একটা জায়গা হয়ে থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড যারা থাইরক্সিন ওষুধ খাচ্ছেন, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে ওষুধ খাওয়ার বিষয়, ওষুধটা কখন খাবেন এইটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। এই অ্যাওয়ারনেসটা আমরা এই সুযোগে দিয়ে দিতে চাই। যেমন থাইরক্সিন জাতীয় যে ওষুধগুলো থাইরক্স নামে যেগুলো পাওয়া যায় মনে করেন, সেগুলো আমরা সকালবেলা খেতে বলি, খালি পেটে বলতে বলি। এবং এটা এভাবে বলি, আমরা একটা সূত্র দিয়ে বলি 1, 2, 3 মনে রাখবার জন্যে। মনে করেন যে থাইরক্স ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে তিনি খাবার খাবেন না, 2 ঘন্টার মধ্যে তিনি গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ খাবেন না, 3 ঘন্টার মধ্যে আয়রন বা ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট খাবেন না। আমাদের অধিকাংশ পেশেন্ট দেখা যায় একই সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ এবং একটা থাইরক্স ওষুধ একসাথে খেয়ে নেন এবং সাথে সাথে নাস্তা করে ফেলেন, যার কারণে এই থাইরক্স ওষুধের কার্যকারিতাটা আমরা ওভাবে পাই না। এবং আরেকটা মিসকনসেপশন বিরাজ করে যে একবার ওষুধ শুরু করা মানে হচ্ছে আমাকে সারা জীবনে খেতে হচ্ছে। এটা কিন্তু সব ক্ষেত্রে না। সো এটা চিকিৎসকরা ওইটা খেয়াল রাখেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগতে পারে যাদের অটোইমিউনিটি পজিটিভ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই চিকিৎসক চেক আপ করে পরবর্তী নির্ধারণ করবেন যে কতদিন তার লাগবে, এবং যদি কারো লাগে তার অবশ্যই ওষুধ শুরু করা উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কিছু সংযোগ করতে চান কিনা? অনেক ধন্যবাদ। আমরা আসলে 3টা পদ্ধতির মাধ্যমে এই প্রোগ্রামটা করছি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা জনগণের মধ্যে যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে। সেকেন্ড হচ্ছে যে আমরা চিকিৎসকদের ট্রেনিং দিচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে সরকারি পর্যায়ে বাংলাদেশে প্রায় 14টা মেডিকেল কলেজে থাইরয়েড এবং হরমোন বিভাগ রয়েছে, এবং শুধুমাত্র 10 টাকার একটা টিকিট কেটে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে কিন্তু আমার প্রান্তিক পর্যায়ে জনগণ কিন্তু দেখাতে পারবে। অনেকে আসলে জানে না যে এই হরমোন বিভাগ রয়েছে মেডিকেল কলেজগুলিতে, এবং আপনি এখন দেখবেন যে আমাদের টোটাল 500-র মতো স্পেশালিস্ট আছে হরমোন এবং থাইরয়েড স্পেশালিস্ট। তারা কিন্তু বিভিন্ন জেলা হাসপাতালেও কাজ করছে, উপজেলাতে কাজ করছে, এবং তাদেরকে কাছে যাওয়াটা হচ্ছে আমাদের দরকার আর কি, যেহেতু তারা স্পেশালিস্ট। এটা একটা ব্যাপার। এবং সরকারের নির্দেশনাক্রমে আমরা কিন্তু থাইরয়েড স্পেশালিস্ট তৈরি করার জন্য 5 বছর মেয়াদি কোর্স কিন্তু আমরা খুলেছি, এবং আমি ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধান। সেখানে কিন্তু আমরা 5 বছর মেয়াদি ডাক্তারদের MBBS পাশ করার পরে আমরা 5 বছর মেয়াদি একটা কোর্স হয়, সেই কোর্সের পরে একটা কঠিন একটা পরীক্ষা হয়, তার মাধ্যমে কিন্তু তারা স্পেশালিস্ট হয়ে ওঠেন। আমাদের জনগণের প্রতি আহ্বান থাকবে এই 10 টাকার টিকিট দিয়ে আপনারা সরকারি হাসপাতালে আসেন এবং বহির্বিভাগে এসে এই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান এবং সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল এসিডবি আয়োজিত রেনেটা পিএলসির আজকের আয়োজনে। সাথেই থাকুন।